বিসমিল্লাহির রহমানির রহিম। বিএনপির যে নির্বাচনী ইশতেহার এবং ৩১ দফায় সকলের জন্যে সমান অধিকার নিশ্চিত করা এবং দেশে একটা দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা, এই ছিল অ্যাকচুয়ালি বিএনপির ইশতেহার। তো 2025-এ দেখা গেছে যে দুর্নীতির যে ইন্ডেক্স থাকে, বেশি থাকলে ভালো, কম থাকলে আরও খারাপ। তো সেটা কিন্তু 14 থেকে 13তে এসেছে যে ইন্টারিম যে সমস্ত কথা বলেছিল তারা কিছুই করতে পারেনি এবং দুর্নীতির কোনো লাগাম টেনে ধরতে পারেনি। এবং এর অর্থ হচ্ছে যে ইন্টারিমে যারা ছিল তারা এর সাথে সম্পৃক্ত ছিল অথবা যারা দুর্নীতি করেছে তাদেরকে প্রশ্রয় দিয়েছে। তো এখন বিএনপি ক্ষমতায় আছে, বিএনপি সরকারের প্রধান, উনি দুর্নীতি রোধ করার চেষ্টা করছেন। যে বিশেষ করে দেখলাম যে উনি যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে পাবনার রূপপুরে, সেখানে যে কী পরিমাণ দুর্নীতি হয়েছে সেটা নিয়ে উনি আলোচনা করেছেন। অতএব দুর্নীতির ব্যাপারে উনি খুব কনসার্ন, এটা আশা করা যায়। তো আমরা চাই যে এই যে এখন দুর্নীতির ইন্ডেক্স 13তে আছে, এটা উনি কমিয়ে ফেলবেন এবং এখানে আসলে জিরো টলারেন্স ঘোষণা করা উচিত। কেন দুর্নীতি থাকবে? যদি সরকারের কেউ দুর্নীতি না করে তাহলে দুর্নীতিকে কেন প্রশ্রয় দিবে? আশা করব যে জিরো টলারেন্সে গিয়ে এই দুর্নীতিকে প্রতিহত করা দরকার। এবং এই দুর্নীতিকে প্রতিহত করতে গেলে কিন্তু সরকারের যে অল্প কয়জন লোক আছে তারা একা পারবে না, দেশের সবাইকে সাথে নিতে হবে। কারণ হচ্ছে যে এই সরকার কিন্তু সকলের সরকার। তাদের বিএনপির ইশতেহারে আছে যে সকলের জন্য সমান অধিকার নিশ্চিত করবে। তো এটা করতে হলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে গ্রাম সরকারের কথা বলা আছে, এই ইনফ্রাস্ট্রাকচারটা যদি ডেভেলপ করা যায় তাহলে কিন্তু দেশের সর্বস্তরের সবাইকে সম্পৃক্ত করা যাবে। সকল কর্মকাণ্ডে যদি তাদেরকে সম্পৃক্ত করা যায়, আমি কিন্তু এর আগেও গ্রাম সরকারের যে 2টি আলোচনা করেছিলাম সেখানে বলেছিলাম যে কিভাবে সরকারের এই গ্রাম সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ত হবে। দেশের মানুষই তো অ্যাকচুয়ালি এই সব কিছুর মালিক। যে কর্মকাণ্ড হচ্ছে দেশের সব কিছুর মালিক তারা দেখবে কাজকর্ম কিভাবে হচ্ছে, বেনিফিট নিলে তারা নিবে। এই যে মধ্যস্বত্বভোগী যারা দুর্নীতিবাজ, ঘুষ খাচ্ছে, এরা কিন্তু এই কোনো ইনফ্রাস্ট্রাকচার ওইভাবে জনগণের পক্ষ থেকে, যারা মালিকের পক্ষ থেকে কিন্তু কোনো ইনফ্রাস্ট্রাকচার নাই। যে জনগণের টাকা যে চুরি করে খাচ্ছে সেটা ধরার কেউ নাই। এই দুদক আছে, কিন্তু দেখলাম না যে ওইভাবে দুদক এই দুর্নীতি কমিয়ে ফেলছে। এবং এটা আসলে যে ফ্যাসিস্ট শেখ হাসিনা, সে যেভাবে মেকানিজমটা ডেভেলপ করে গেছে, কিভাবে ঘুষ খাওয়া যায়, আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু ডেসক্রাইব করেছেন যে রূপপুর নিয়ে, যে কিভাবে একটা বালিশের দাম 80,000 টাকা, এগুলো ডেসক্রাইব করেছেন। এগুলো এখন চিন্তা করে এই গ্রাম সরকারের মাধ্যমে যদি প্রত্যেকটা গ্রামে একটা করে গ্রাম সরকার ডেভেলপ করা যায়, যে সমস্ত উন্নয়ন কর্মকাণ্ড হচ্ছে, যেমন রাস্তা হয় গ্রাম অঞ্চলের, ইউনিয়ন পরিষদের যে রাস্তাগুলো হয় সেখানে কিন্তু এরা সম্পৃক্ত হতে পারে। খাল খনন হচ্ছে, সেখানে এরা সম্পৃক্ত হতে পারে। এদেরকে দিয়ে কাজ যদি করানো যায়, যদি কোনো প্রফিট আসে, সেটাই গ্রাম সরকারের ফান্ডে যাবে। এবং প্রত্যেকটা ডিপার্টমেন্ট গভর্নমেন্টের শুধু তো জনগণের জন্যই কাজ করে। এই টাকাগুলো যদি জনগণকেই সম্পৃক্ত করা যায়, তারা যদি এই কাজের মধ্যে থাকে, তো এই প্রফিটের অংশ যদি এই গ্রাম সরকার নিতে পারে, তাহলে কিন্তু দেশে 90,000 গ্রাম আছে, এই 90,000
গ্রাম সরকার ডেভেলপ করবে এবং এরা প্রত্যেকেই একটা করে সংগঠন বা একটা করে অর্গানাইজেশন দাঁড়িয়ে যাবে। এদের মধ্যে গভর্নমেন্টের কিন্তু অতিরিক্ত কোনো টাকা পয়সা দেওয়া লাগতেছে না। গভর্নমেন্টের যে কর্মকাণ্ড আছে, যেটা লোন নিচ্ছে, এগুলো যদি তারা সম্পৃক্ত থাকে তাহলে কিন্তু জবাবদিহিতা থাকবে এবং এই বেনিফিটটা যদি তাদেরকে দেওয়া যায়। আমি একটা এক্সাম্পল দিই যে হয়তো 20 লক্ষ টাকার একটা কাজ করবে, একটা রাস্তা, কাঁচা রাস্তা করবে একটা গ্রামে। এখানে যদি একটা ওই গ্রামের যদি একটা সংগঠন থাকে, গ্রাম সরকার থাকে, তাহলে তারাই কাজটা করলো, তাদের নিজস্ব শ্রম আছে, শ্রমজীবী লোক আছে, তারা করলো এবং এখানে প্রফিটটা যদি ওই অর্গানাইজেশনের সাথে শেয়ার করে তাহলে কিন্তু সে এইখান থেকে যে 2 লাখ টাকা লাভ করে, এই অর্গানাইজেশনে 2 লাখ টাকা হয়ে যাবে। এরকম প্রত্যেকটা যে অর্গান আছে গভর্নমেন্টের, এখানে এই প্রতি গ্রামে হিসাব করলে দেখা যায় যে গভর্নমেন্টের বাজেট দেখা যায় যে 5 লাখ কোটি টাকার মতো হয়েছে। এর মধ্যে যে ডেভেলপমেন্ট ওয়ার্ক আছে, এতে হিসাব করলে যে হিউজ, এগুলো যদি এই গ্রাম সরকারকে দিয়ে করানো যায় দেখা যাবে যে ইয়ারলি প্রায় 20 লাখ 1 কোটি টাকা তারা প্রফিট করবে। তাহলে এগুলো কিন্তু দেশের জন্য ইনভেস্ট করতে পারবে এবং যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ প্রক্রিয়াটা আছে গভর্নমেন্টের, সেখানে কিন্তু যদি লোকজনের টাকা পয়সা থাকে, ক্যাপাসিটি থাকে এবং অর্গানাইজেশন থাকে, তাহলে কিন্তু পরবর্তীতে যে গ্রামের ইনফ্রাস্ট্রাকচার হবে, যেমন সোলার পাওয়ার, এগুলো কিন্তু গ্রামে করা সবচেয়ে সুবিধা। কারণ হচ্ছে যে চর অঞ্চলে অনেক প্রচুর জায়গা পড়ে আছে, এইখানে যদি সোলার পাওয়ার করা যায় তাহলে কিন্তু এটা সুফল আসবে। পাকিস্তান কিন্তু এইভাবে সুফল পেয়েছে। অযথা ইনভেস্ট করে লস করা যাবে না। যেমন আমি বলেছিলাম যে রূপপুরে যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হয়েছে, যদি আমরা অ্যানালিসিস করে দেখি তাহলে কি দেখা যায় যে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন করতে প্রতি ইউনিট মাত্র 4 টাকা খরচ হয়, আর অন্য বিদ্যুৎ কোনোটা 18 টাকা খরচ হয়, 20 টাকাও খরচ হয়। তো আমরা কিন্তু যেগুলোতে কম খরচ হবে সেদিকে যাব। যে আমাদের অন্তত প্রত্যেকটা ডিভিশনাল শহরে না করলেও 4-5টা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করলে কিন্তু এই বিদ্যুতের সমস্যা থাকে না। এছাড়া যে এই গ্রাম সরকার দিয়ে কিন্তু যে কোনো অ্যাক্টিভিটির মধ্যে তাদেরকে যদি সম্পৃক্ত করে দেওয়া যায়, বাঙালি হচ্ছে খুবই কর্মঠ জাতি, বিদেশে গিয়ে ভালো করছে, তাহলে তারা দেশেও ভালো করবে। তাদেরকে ক্যাপাসিটি ডেভেলপ করে দেন, ক্যাপাসিটি ডেভেলপ করে দিলে কিন্তু গভর্নমেন্টের নিজস্ব কোনো টাকা দেওয়া লাগবে না। এইখানে যে গভর্নমেন্টের যে খাতগুলো আছে সেইখানে তাদেরকে সম্পৃক্ত করে, তারা কাজ করবে, কাজ করে টাকা নেবে, তারা লাভবান হবে। আর বিশেষ করে বাংলাদেশে যে বর্তমান সংকটটা, এই সংকটটাই হচ্ছে যে এখানে একটা আসলে সম্ভাবনাময় দেশ। এখানে যদি জনগণকে কাজে সম্পৃক্ত করা যায়, যে উন্নয়ন কর্মকাণ্ড আছে, দেশের সমস্যা কি? সমস্যাটা হচ্ছে যে কর্মসংস্থান নাই এবং দেশের দুর্নীতি। এই দুর্নীতির কারণে কিছু লোক শুনছি যে শেখ হাসিনার পিয়ন নাকি 400 কোটি টাকার মালিক, তাহলে একজন মন্ত্রী বা প্রধানমন্ত্রী কী পরিমাণ টাকা ঘুষ খেয়েছে। তো দুর্নীতি যেহেতু কমে না ইন্টারিম পর্যন্ত, এটা কিন্তু অ্যালার্মিং। এরকম কামাচ্ছে, সবাই ঘুষ খেয়ে টাকা কামাচ্ছে। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এই ব্যাপারটা উল্লেখ করেছেন যে এই যে রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হয়েছে, এখানে প্রচুর দুর্নীতি হয়েছে। তো এখন যদি এই জিরো টলারেন্সে আসা যায় তাহলে কিন্তু যারা ঘুষখোর আছে তারা কিন্তু সহজেই ঘুষ খাওয়া বাদ দিবে না। এটাকে একটা সিস্টেমে নিয়ে আসতে হবে। সেটা হচ্ছে যে এই দেশের প্রত্যেকটা মানুষকে এখানে সম্পৃক্ত করতে হবে। একমাত্র ওই আছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে গ্রাম সরকারের প্রক্রিয়া, সেটা এইখানে কিন্তু দেশের প্রত্যেকটা লোককে সম্পৃক্ত করা যাবে এবং তাদেরকে এখানে যদি কর্মকাণ্ডে সম্পৃক্ত করা যায়, বিভিন্ন ডিপার্টমেন্ট থাকবে, তারা হচ্ছে টেকনিক্যাল সাপোর্ট দিবে, তারা ডিজাইন করবে, কাজটার কোয়ালিটি কেমন হবে এটা বলে দিবে। সেইভাবে গ্রাম সরকার প্রথমে গ্রাম অঞ্চলে কাজ করবে। যদি 2-1 বছর কাজ করে তাদের ক্যাপাসিটি ডেভেলপ করে যাবে, তারপরে তারা ইউনিয়ন লেভেলে কাজ করতে পারবে, তারপরে যদি লাভবান হয় ক্যাপাসিটি ডেভেলপ করে যায় ডিস্ট্রিক্ট লেভেলে কাজ করবে, তারপরে তারা এই বড় বড় যে রাস্তা, ফ্লাইওভার, যেগুলো পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, এগুলোর মাধ্যমে কিন্তু করা যায়। এবং টাকা, যেমন আরেকটা সুন্দর খাত আছে যেটা হচ্ছে বাংলাদেশের শেয়ার মার্কেট। এই শেয়ার মার্কেটে কিন্তু যদি ভালো কোনো প্রকল্প নেওয়া হয় যেখানে লাভ হবে,
যেমন পদ্মা সেতুর মতো প্রকল্প, যমুনা সেতুর মতো প্রকল্প, অথবা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, অথবা মেট্রো রেল, এই টাইপের প্রকল্পে কিন্তু এইখানে যদি সরকার উদ্যোগ নেয় যে এই ধরনের কোম্পানি করবে, গভর্নমেন্ট, কোনো টাকা হবে না, লক্ষ লক্ষ কোটি টাকা এখান থেকে চলে আসবে। অতএব গভর্নমেন্টের টাকা নিয়ে চিন্তা করার কোনো দরকার নাই। ভালো প্রজেক্টগুলো নেন যেখান থেকে ইনকাম জেনারেশন হবে। যেমন ঢাকা শহরে দ্রুত গতিতে মেট্রো রেল শেষ করা দরকার, এলিভেটেড এক্সপ্রেসওয়ে শেষ করা দরকার। তাহলে কিন্তু ঢাকা শহরে কোনো জ্যাম থাকবে না। আর আরেকটা জিনিস আমি এর আগে একটা বক্তব্যে বলেছিলাম যে ঢাকা শহরের যে খালগুলো আছে, এই খালগুলো যদি পুনরুদ্ধার করা যায় এবং ঢাকা শহরে যদি ওয়াটার নেটওয়ার্ক করা যায়, একটা সমীক্ষায় দেখা গেছে যে প্রায় ঢাকা শহর এবং আশেপাশে প্রায় 450 কিলোমিটার ওয়াটারওয়েজ করা সম্ভব। এই রিসেন্টলি যে হাতির ঝিল প্রকল্পটা আছে, এখানে কিন্তু ওয়াটারওয়েজ আছে, লোকজন এখানে চলে কিন্তু খুব খুশি তারা। এরকমভাবে এই খাল উদ্ধার করেন, এগুলো লাভজনক হবে, টাকা পয়সার কোনো সমস্যা নাই। মেট্রো রেল করেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ে করেন, এবং যদি আপনি এই সোলার পাওয়ার করতে চান, এগুলো করতে পারবেন। আর বিশেষ করে যদি লাভজনক বেশি হবে যদি এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা যায়। এই সমস্ত বিদ্যুৎ কেন্দ্র প্রায় 60 থেকে 80 বছর চলে, সবচেয়ে টেকসই এবং সবচেয়ে লাভজনক। অতএব দেশের মানুষ এখানে ইনভেস্ট করবে, এই ধরনের ইনফ্রাস্ট্রাকচার করেন। এই জন্য গভর্নমেন্টকে আবার অনুরোধ করব যে আপনাদের ইস্তিহার অনুযায়ী দেশের প্রত্যেককে সম্পৃক্ত করেন, যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 19 দফার ভিতরে এগুলো ছিল। এবং এই গ্রাম সরকারের যে প্রক্রিয়াটা আছে এটাকে বাস্তবায়ন করেন। বাংলাদেশের প্রত্যেকটা লোককে সরকারের মধ্যে সম্পৃক্ত করেন। শুধু অল্প কিছু লোক সরকারে থাকলে, সদিচ্ছা থাকলেও কিন্তু বাংলাদেশের এই দুর্নীতি কমানো যাবে না। এবং দেশের মানুষের যে সুযোগ সুবিধা, প্রত্যেকের জন্য সম অধিকার, এবং প্রত্যেকের যে দেশের জনগণ দেশের মালিক, তাদেরকে মালিক বানাতে হলে কিন্তু তাদেরকে সব জায়গায় সম্পৃক্ত করতে হবে। আমি যেটা মনে করি, গ্রাম সরকার এর মাধ্যমে তাদেরকে সম্পৃক্ত করা যাবে। এবং টাকারও কোনো সমস্যা নাই, সেই সিস্টেমটাও দেখিয়ে দিয়ে গেলাম যে টাকা বিভিন্ন হয়ে আছে। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ করেন, বাংলাদেশের মানুষ করতে পারবে, প্রবাসীরা করতে পারবে, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন করতে পারবে, বা ইন্টারন্যাশনাল কোনো ব্যক্তি করতে পারবে, বা কোনো অর্গানাইজেশন করতে পারবে। উদ্যোগ নিতে হবে, বসে থাকলে হবে না। যে বাংলাদেশের বাজেট এবার আমার এইখানে 10 লক্ষ কোটি টাকা, 20 লক্ষ কোটি টাকা করা সম্ভব এই বছরেই, এবং পরবর্তী বছরে এগুলো আপনি যদি করেন তাহলে আরও বাড়ানো সম্ভব। বাংলাদেশে তো কাজ করা দরকার। এই যে মেট্রো রেলগুলো কমপ্লিট করা দরকার, এলিভেটেড এক্সপ্রেসওয়ে কমপ্লিট করা দরকার, বিদ্যুৎ নাই, বিদ্যুতের জন্যে এখানে ইনভেস্টমেন্ট করা দরকার, কৃষি খাতে ইনভেস্টমেন্ট করা দরকার। এগুলো তো লাভজনক খাতগুলোতে যত লাভজনক খাত আছে সেগুলোকে ইনভেস্ট করা দরকার। এগুলোকে ইনভেস্ট করেন, দেখবেন যে বাজেট 20 লক্ষ কোটি কেন, তার চেয়েও অনেক বেশি করা সম্ভব। টাকার কোনো সমস্যা নাই। আর জনগণের, এই দেশের মালিক জনগণ, তাদেরকে গ্রাম সরকারের মাধ্যমে এই সরকারে নিয়ে আসেন। অল্প কিছু সংখ্যক লোক সরকারে থাকলে কিন্তু কোনো লাভ হবে না, দেশ উন্নয়নের দিকে যাবে না। তো ধন্যবাদ সবাইকে, খোদা হাফেজ।